বাংলাদেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং কথাশিল্পী সামনে এবং আমার পাশে, এবং প্রত্যেকেই তার স্বনামে উজ্জ্বল। এবং তারা এভাবে কথা বলেছেন যে যদি এটা আবিষ্কার মনে হয়, এই যে আমাদের চমস্কি নিয়ে কাজ করেছেন আমাদের বিনয় বর্মন কবি, যে তিনি একটা কথা বলেছেন, যদি সেটা সত্য না হতো তাহলে আজকে কথা বলা যেত না, যে বাক্য অসীম, শব্দ সসীম। তো বাক্য আছে বলে হয়তো আমরা এখনো অনেক কথা বলতে পারি। আমি এই বিক্ষিপ্ত ভাবে দুই চারটে কথা বলি, যদিও মহিষীতে একটা সংকট হয়, শেষের দিকে আমাকে বলতে গেলে আমি যখন থামিয়ে দিই তখন রেহেনা শিল্পী বলে যে আরো তো আধা ঘন্টা বলার জন্য, আমাদের তো সময় ছিল এরকম, সময় কমে গিয়েছে। তো আমি দেখছি যে আজকেও প্রায় সেই অবস্থা, অর্থাৎ একটা যদি নামাজে হয় তাহলে আমাকে অনেকক্ষণ বলার কথা হতে পারে। তো শিল্পী যে কাজটি করেন সেটি আসলে সত্যিই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে মেয়েদের সংগঠন খুব কম, এবং মেয়েদের সংগঠন মানে এবং মেয়েদের উপস্থিতি মানে বিষয়টা একটু অন্যরকম। আমরা প্রায় বলি এবং সেটাকে খুব একটা ব্যাখ্যা করি না। সেই ব্যাখ্যাটা হলো যে মেয়েরা উপস্থিত থাকা, মেয়েদের কণ্ঠ থাকা, এটি যথেষ্ট নয় কিন্তু। অর্থাৎ যেটিকে মেয়েরা গড়ে উঠেছে আমাদের এখানে, সকল কণ্ঠ, এটাকে বলে পেট্রিয়ার্কাল ডিজায়ার বা এক্সপেকটেশন থেকে। আমরা যে কথাই বলি সে কথার মধ্যে আছে একটা পেট্রিয়ার্কাল ডিজায়ার বা একটা প্যাটার্নিটি। এই প্যাটার্নিটি হলো, এমনকি যখন শেখ হাসিনা, খালেদা জিয়া ক্ষমতায় থাকেন তখনও তারা একটা প্যাটার্নিটি থেকে কথা বলেন, তারা একটা পেট্রিয়ার্কাল একটা হায়ারকি থেকে কথা বলেন। এই পেট্রিয়ার্কাল হায়ারকি যতক্ষণ হলো আমাদেরকে থাকবে, ততক্ষণ মেয়েদের উপস্থিতি আছে কি নেই তাতে কিছুই এসে যায় না। অনেক মেয়ে বসে আছে কিন্তু একটা পেট্রিয়ার্কাল ডিজায়ারের মধ্যে দিয়ে আছে, তাতে বোঝা যাবে না যে তারা ক্ষমতায়ন হয়েছে কিনা। ক্ষমতায়ন হওয়ার জন্য যে দরকার সেটা হলো যে ইনজাস্টিস থেকে আসলে মুক্তি পেতে হবে। ইনজাস্টিস থেকে মুক্তি পেতে হলে অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমাদের নানা প্রক্রিয়ায় যেতে হবে। এমনকি প্রয়োজনে আমাদের খুবই ধর্মের যে বলয় আছে সেটার মধ্য থেকেও এটি একটি সহানুভূতিশীল আলোচনা করতে হবে, এবং সহানুভূতিশীল আলোচনার মাধ্যমে দেখিয়ে দিতে হবে যে এইটা আসলে আমরা যখন বলছি যে আমাদের মেয়েরা অনেক অধিকার পাচ্ছে, আমাদের বাপের সম্পত্তি পাচ্ছে, ভাইয়ের সম্পত্তি পাচ্ছে, মায়ের সম্পত্তি পাচ্ছে, মহারানা পাচ্ছে, কথাগুলি এত ঘুরিয়ে পেঁচিয়ে কেন বলতে হচ্ছে? তার মানে হয়তো পাচ্ছে না, পেলে তো আর এত ঘুরে পেঁচিয়ে বলার দরকার হয় না। আইন রাইটটা থাকবে কোন পরিপ্রেক্ষিত থেকে, সেটি কথা। যেমন ধরুন, উপন্যাস হলো একটা নারীবাদী ব্যাপার। উপন্যাসে মানে এর মধ্যে কথা আসছে ভার্জিনা উলফ, বা হলো আমরা যদি বলি এলিস মনরো কিংবা জেন অস্টিন, তাদের উপন্যাসই তো হলো, তারাই তো উপন্যাস সৃষ্টি করেছেন, এবং তাদের উপন্যাসই সবচেয়ে পাওয়ারফুল এবং কালে কালে অনেক কাল ধরে আছে। এটা একটা। আরেকটা হলো যে এই প্রথম আমি জানলাম যখন আমার বইটি ইংরেজিতে আমেরিকা থেকে বেরোলো, এই বইটা আমি পাঠিয়েছিলাম হলো ওই লন্ডনে ফেভার অ্যান্ড ফেভারে। তো ওখানে একজন এডিটর এডিট করেছেন, তার নাম হলো জনাথন ম্যাকালুন, তিনি গার্ডিয়ানে চাকরি করেন। তো এই আমার উপন্যাসে আমি চেয়েছি যে যাতে এই ইনজাস্টিস গুলি নিয়ে কাজ করে। আমার সব চরিত্রই প্রায় ইনজাস্টিসের শিকার, এটা ভিক্টিমাইজ হয়েছে সোশ্যাল ইনজাস্টিসের। কারণ নায়ক যে হাসান, সে হঠাৎ একটি মানে সমস্যায় পড়ে গেল, পড়ে যাওয়ার পরে সে আর এই সমস্যা থেকে বেরোতে পারলো না। তো বেরোতে না পারার ফলে তার কাছে তার স্মৃতি, যে সব সমাজে যে মানুষগুলি দেখেছে, ইয়াসিন, আকলিমা, মলিনা, মৌলানা আব্দুল কাদের, তিমুরজিনা, খালেক, সব চরিত্রই কোনো না কোনো ভাবে ইনজাস্টিসের শিকার হয়েছে। এবং ইনজাস্টিস তারা কেউই হলো মানে ক্রাইম মানে কমিটেড ক্রাইম করে নাই কেউই। তারা হলো এই যে একটি তাদের ভুল নয়, কিন্তু ভুলটা হলো
সিস্টেম হলো আমাদেরকে কিভাবে মানে আপনাদেরকে আমাদের দমনের মধ্যে রাখে। সে জায়গায় উনি কয়েকটা জায়গাকে বললেন যে এখনো পৃথিবীব্যাপী বা ইউরোপ আমেরিকায় উপন্যাস পড়ে বেশি মেয়েরা, অর্থাৎ 10 জন যদি মেয়ে উপন্যাস পড়ে তাহলে 6 জন ছেলে উপন্যাস পড়ে। তাহলে তো এই যে আপনার সাহিত্যের যে ভোক্তা শ্রেণী, কনজিউমার, তারা মেয়ে, যারা লিখলো তারা মেয়ে, কিন্তু এই ডিজায়ারটা রয়ে গেল পেট্রিয়ার্কাল। কি অদ্ভুত ব্যাপার! তাহলে এই অদ্ভুত ব্যাপারগুলিকে আমাদেরকে নির্দেশ করতে হবে। আমাদের ধর্ম, আমাদের নবীজি, তার স্ত্রীর অবদান নিয়ে আলোচনা হয় না, তার এগিয়ে দেওয়ার অবদান হয় না। অবদান হয় পাওয়ারফুল, যারা কত বড় শক্তিশালী আপনার যোদ্ধা ছিল, কত বড় শক্তিশালী রাজ্য বিস্তার করেছিল। কিন্তু রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষার মধ্যে যারা ছিলেন তাদের কথাটা খুব একটা আসে না। যখন এই আলোচনা যদি না আসে তাহলে এই আলোচনাগুলি তোলা যাবে না। এবং এই আলোচনাগুলি অনেকেই বলতে পারে না কিংবা বলার টেকনিকটা জানে না, যার জন্য তারা একটা দ্বন্দ্বে পরিণত হয়। যেহেতু এটা মহীয়সী সংগঠন বলে আমি এই কথাগুলি বলছি, দ্বন্দ্বটি হলো এই, অনেকেই ভাবেন যে হলো সব ঠিক আছে, এরকমই মনে হয়। না, এরকম নয়। তার কারণ হলো ইসলামও এরকম করে দেখায় না। কেন দেখায় না? এখন বলে যে মেয়েদের সম্পত্তির অর্ধেক ভাইয়ের চেয়ে অর্ধেক দিতে হবে, 2 বোন 1 ভাই সমান পাবে। তো এইটিকে আসলে যখন আইন প্রণয়নের প্রশ্ন ওঠে তখন তো থাকে হলো একটি মানে যেটাকে বলে মানে শানে নজুল, বা যেটাকে বলা হয় পটভূমি। তো এই সম্পত্তির আইনই করা হয়েছিল মেয়েদের জন্য। এবং এক মানে বিধবা সাহাবীর বিধবা, এবং তার হলো মেয়েরা ছিল, তার ভাইরা তার বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন। উচ্ছেদ করার পরে তিনি যে আমাদের নবীজিকে অভিযোগ করলেন যে এরকম আমার তো সব সম্পত্তি, আমাকে তো আপনার সঙ্গে যুদ্ধে গেছিল, আমার স্বামী বাড়ি থেকে তো বের করে দিয়েছে সবাইকে। তো তিনি বললেন যে আমার কাছে তো কোনো বিধান আসেনি। একসময় বিধান আসলো, বিধানটা হলো সূরা নিসা। এবং বিধান আসলো কি যে মেয়েরা কতটুকু পাবে। তাহলে কি দাঁড়ালো যে সম্পত্তি তো মেয়েরাই বেশি পেল, এবং ওই ভাইদের ডেকে এনে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হলো। তাহলে দাঁড়ালো কি যে সম্পত্তি তো শানে নজুল যদি করা যায়, পটভূমি, যে আইনের পটভূমি তৈরি করা যায়, তাহলে তো মেয়েরা কোথাও নিষেধ নাই যে মেয়েদের দেওয়া যাবে না, দেওয়া যাবে না। এবং কোরআনে তো নিষেধ নাই, দেওয়া যাবে না। 2 হলো যে পটভূমি তো বলছে। এইসব কথা বললে অনেকে ভয় পেয়ে যান, ভাবেন যে এটা হুজুররা মারতে আসবে মুসলমানদের। না, এটা তো এর মধ্যেই রয়ে গেছে। আপনাদের এটা জানতে হবে। আমি বলছি যে এই জানার প্রসঙ্গগুলি যদি থাকে, ইমরুল কায়েস একজন কবি ছিলেন, তার মেয়েরাও কবি ছিলেন। তো তার মেয়েরা কবি, এটা তো ইসলামী যুগেই ছিলেন। বহু কবি, সাহিত্যিক, সাংবাদিক, আপনার মানে সবসময় মেয়েরা একটা, ধরুন মুসলমানদের মধ্যে আমি এই কথাগুলি বলছি যে আমাদের সমাজের সবচেয়ে বড় ব্যারিয়ার যে জায়গা থেকে, সে জায়গার কারণে বলছি। অনেকে এই জায়গাগুলি কথা বলতে ভয় পায় যে এটি মনে হয় ব্যারিয়ার। তাই যদি হবে, এই যে আজকে এই ধরেন এই শতাব্দীতে এসে ইউরোপে মেয়েরা কিছু অধিকার পেয়েছে, কিংবা দেখা গিয়েছে যে মানে হয়তো এলিজাবেথ, ভিক্টোরিয়া পৈতৃক ভাবে ক্ষমতা করছে, কিংবা আমরা দেখছি আপনার বাংলাদেশ বা ইন্দিরা গান্ধী সহ কিছু। সুলতানা রাজিয়া কার কন্যা? ভারতবর্ষের প্রথম যিনি শাসক ইলতুৎমিশের কন্যা। তো তিনি তো তার পুত্রদের অধিকার, পুত্ররা কারণ মনে করলেন যে পুত্ররা যোগ্য হবে না, এবং এই সুলতানা রাজিয়াকে নিয়ে মহাকাব্য লিখতে চেয়েছিলেন আমাদের মাইকেল মধুসূদন দত্ত, এবং তিনি শুরু করেছেন। লক্ষ্য করেন
মাইকেল মধুসূদন দত্ত তাকে নিয়ে মহাকাব্য লিখতে শুরু করেছিলেন, শেষ করেননি। তিনি বলেছেন যে একমাত্রই চরিত্র আছে ভারতবর্ষ যাকে নিয়ে মহাকাব্য লেখা যায়। তো এটা তো মেয়েদের হলো, আপনার মেয়েদের, অনেকেই আমাকে মানে মেয়েদের অধিকার ঘোষণার জন্য একটি খুব খুব বাজে এবং খুব মানে এক ধরনের স্যাটার করি। অনেকেই আমাকে বলে, আমার বন্ধুরা, যে যখন কোথাও যায় এবং বলে যে মেয়েদের অধিকার নেই, তখন তারা আমার মাহফুজা মঙ্গল থেকে পড়ে শোনান। আমি বললাম যে এটি তো আসলে মেয়েদের অধিকারের কাব্য না, এটা তো পেট্রিয়ার্কাল হায়ারার্কি, এটা তো ডিজায়ার। ডিজায়ার আর হলো এটা আপনার বুঝতে হবে যে মেয়েকে একজন পুরুষ নৃতাত্ত্বিক ভাবে আসলে তার কিছু নাই না, মানে সামাজিক ভাবে একজন পুরুষ কিন্তু হলো তার ফ্যামিলি গঠন করার বিষয়টি কিন্তু নারীর, পুরুষের নয়। কেননা যে নারী সন্তান ধারণ করে, তার সন্তান ছোট থাকে এবং তাকে তার পালন করতে হয়। পুরুষ এই দায়িত্ব নাও নিতে পারতেন, যে দায়িত্ব তো সমাজ আবার তৈরি করেছে। মানে পুরুষও নারীর জন্য অনেকগুলি এভিনিউ খুলে দিয়েছে অনেক, এটা ঠিক। তার সকল সম্পদ, তার পুত্র কন্যা, তার স্বামী, তার স্ত্রীর, তার মায়ের, তার কন্যা, কোনো মানে তার মধ্যে কোনো দ্বিধা নাই। কিন্তু রাইটটা হলো আলাদা জিনিস। রাইটের বিষয়গুলিকে একটু বিবেচনা করতে হয়, যেন আমরা ডিভিশনটা না করি, বিভাজনটা না করি। তাহলে আমাদের এই যে আজকে যে মহীয়সীর, অনেকেই আমাদের এখানে নারীবাদিতার কথা বলতে গিয়ে কিছু ভুল করে থাকে। তারা ভাবে যে নারী এবং পুরুষকে পরস্পর দাঁড় করিয়ে দেয়া এই আরেকজনের শত্রু এবং আমরা পাচ্ছি না। অনেকেই বলে আমরা, কারা বলে কথাটি? যারা অনেক সম্পদের মালিক, অনেক ধনী মানুষের মেয়ে বা স্ত্রী, তারা এইসব কথাগুলি বেশি বলে, লক্ষ্য করেন। কিন্তু তারা কিন্তু পুরুষ, অর্থাৎ ওই নারীরা কিন্তু পুরুষ মানে পুরুষতন্ত্র। তার কারণ হলো যে পুরুষতন্ত্র হলো পাওয়ারফুলনেসের নাম, আর তার ও নিচে যেসব নারীরা থাকে, পুরুষরা থাকে, তারা কিন্তু তখন এটা ফেমিনিন মানে আপনার এর অংশ হয়ে যায়। অর্থাৎ নারী মানেই কিন্তু এই নয় যে সেটা হলো নারীবাদিতা, আবার পুরুষ মানেই এই নয় যেটা সেটা পুরুষবাদিতা। অর্থাৎ ক্ষমতা যেখানে ব্যবহার করা হয় নিচের অংশের জন্য, নিচের অংশ দমন করার জন্য, তখন সেটাকে আমরা বলি যে এইটা হলো নারীবাদিতা বা পুরুষবাদিতা। তো সুতরাং আমাদের যে শিক্ষার একটি জায়গা থাকতেই পারে, সেটা হলো যে আমাদের নারী পুরুষের অধিকার, আমাদের যে নানা যে সংকটগুলির কথা এই বলা হচ্ছে। এই চরগড়গুড়ি গ্রামে ধরেন আমাদের রফিকুর রশিদ ভাই বললেন রবীন্দ্রনাথের ফুটপ্রিন্ট ধরে চলা, আসলে খুব সত্য। আমি কিন্তু সত্যি সত্যি অনেকেই, আমি কয়েকদিন আগে প্রেস ক্লাবে একজন কবি আমার উপরে খুব রেগে গেল। সে বলল যে কেন আমার এইটার নাম কেন মজিদ মাহমুদের বাড়ি কিংবা আশ্রম দেইনি, কেন এটা রাবীন্দ্রিক ব্যাপারটা আমাদের মধ্যে কেন এমন হয়েছে। তো আমি বলি যদি রবীন্দ্রনাথ না হতেন তাহলে এটিও হতো না। কারণ আমরা খুবই শৈশবে রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে যেতাম এবং আমার মনে আছে এগুলি সব বিক্ষিপ্ত গল্প করি। ক্লাস 4-এ পড়তাম, হাফ প্যান্ট পরা, আমার কাজিনরা কুষ্টিয়া থেকে সাইকেলের সামনে বসিয়ে, এই গল্প আমি অনেক জায়গায় করেছি, ওই নিয়ে গেলেন কুঠিবাড়িতে। কুঠিবাড়ির সামনে তখন 5টা বেজে গেছে, আর ঢোকার উপায় নাই। তো তখন আমার ওই কাজিনরা চিল্লা পাল্লা শুরু করলো, হাফ প্যান্ট পরা, পরে পড়ি, বলছে যে একজন কবির বাড়িতে কবিকে নিয়ে আসলাম, কবিকে দেখাতে, আর সেই বাড়ি দেখা যাবে না। তো এই চিল্লা পাল্লা শুনে বেরিয়ে আসলো ওই আপনার কেয়ারটেকার এবং কেয়ারটেকারের মেয়ে, তার বউ, বললো কবিকে। তা আমি হাফ প্যান্ট পরা কবি সামনে রবীন্দ্রনাথের খেতে বললাম আমি কবি। এই যে মানে আপনার স্বপ্ন এবং আকাঙ্ক্ষার যে জায়গাগুলি আসলে তো কেউ না কেউ তৈরি করে। যেমন লালনের কথা আসছে, লালন বলেছেন,
লালনের মানে ঠিক মাজারে, আমরা মাজারি বলতাম, সেখানে আমাদের দিনের পর দিন শৈশব কেটেছে। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা সন্ত কবিরকে নিয়ে আমি একটি কাজ করেছি। সন্ত কবির তার মানে হলো এই যে অনেকে এই বিষয়গুলিকে বোঝার একটা ব্যাপার থাকে যে আমার নিজের কাজের মূল ধারা লক্ষ্য করেন রবীন্দ্রনাথ, নজরুল, লালন এবং সন্ত কবির এক সিলসিলা, মানে পরম্পরা, মানে একটি কথা, অ্যাসিমিলেশন, অর্থাৎ মানুষ কিভাবে তার একটা মিথস্ক্রিয়া তৈরি করবে, হিন্দু মুসলিম, নারী পুরুষ, মানে তার সাম্য বৈষম্য, এই কথা, মানে এই বিষয়গুলিকে নিয়ে তারা যদি চিন্তা করতে পারে যে মানে একটা সিলসিলাতেই তারা কাজ করেছেন। কাজটা হলো যে আমাদের বসবাসের উপযুক্ত করা। উপযুক্ত করতে গেলে সব পর্বে সব জায়গায় কথা বলা যায়। যেমন কয়েকদিন আগে আমাদের এই দাইন ভাই আছে, দাইন ভাই এলাকায় আমি একটা চিফ গেস্ট হয়ে গিয়েছিলাম। সবাই ডাকে চিফ গেস্ট বা উদ্বোধক, সেটি কোনো কথা না, কিন্তু সবার জন্যই তো আমাকে কথা বলতে হবে। একজন কবিকে কথা বলতে হবে। কবিকে শুধু হলো ওই রবীন্দ্রনাথের মধ্যে যেমন আকাঙ্ক্ষা ছিল যে কবে আমি ওই কুপড়ে পোকাটির, সে ছেলেটি নামে একটা কবি আছে, যে এদের তো আমি ঠিক মতো অঙ্কন করতে পারছি না, তাদের কবি কবে আসবে। যেমন মান্নান ভাই বললেন সেই সাঁওতাল পল্লীর যে কথা এবং ডায়লগ, তাদের কবি কবে আসবে। এবং সাঁওতাল পল্লীর যে এই ঘরে দরজা দেয়া এবং দরজা খুলে রাখার ব্যাপারে যে ডায়লগ, এই ডায়লগ আমি তৈরি করতে পারবো না, আপনি তৈরি করতে পারবেন না। এবং এই ডায়লগ আসলে তাদের মধ্যে দিয়ে তৈরি হবে। তো তৈরি হওয়ার তো অনেক বিষয় থাকে। আমি শুনলাম যে সেখানে আছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপির সভাপতি আছে, জামাত ইসলামের সভাপতি আছে, মাদ্রাসারি আছে। তো আমি তো তাদেরও কবি নাকি, তাদেরও তো লেখক। আমাকে তো সব জায়গায় যেতে হবে এবং বলতে হবে। কালে কালেই তো লোকজন কথা বলেছে, তাহলে কথা বলাটা কিভাবে হতে পারে? আমি সেটির একটা উদাহরণ দিচ্ছি। সেটি হলো, আমি ভাবলাম যে কিভাবে আমি কথা বলবো। আমি তো কথা বলি স্বাভাবিকভাবে সাহিত্য নিয়ে। তো এখন এখানে তাদের সবার একটা সাহিত্যিক রুচি আছে, এই রুচি কি হতে পারে? তো আমি সামাজিক মিডিয়া এতে দেখলাম যে রণবীর সিং এবং দীপিকা পাডুকোনের একটা মেয়ে হয়েছে, তার নাম রেখেছে দুয়া। তো এখন দীপিকা পাডুকোন এবং এর নাম দুয়া, তো এইটা নিয়ে পশ্চিমবঙ্গে বেশ হইচই, বা মানে দিল্লিতে বা ভারতে একজন সনাতন ধর্মী মানুষের ছেলে মেয়ের নাম হবে সনাতনী। সেটা আরবি শব্দ দোয়া কি করে হয়? দোয়া প্রার্থনা হলেও হতে পারত। তো এই যে এটা একটা অ্যাসিমিলেশন। তো সেখানে কি আমি বললাম যে ওখানে যে এই যে আপনারা হয়তো জানেন যে দীপিকা পাডুকোন এবং রণবীর সিং একটা ফিল্মে, সিনেমাতে অভিনয় করেছে, তার নাম হলো পদ্মাবত। পদ্মাবত, এইটি কি আপনারা দেখেছেন? এইটার নাম, এখানে নায়ক হলো আলাউদ্দিন খিলজির, অভিনয় করেছেন রণবীর সিং, আর দীপিকা পাডুকোন পদ্মাবতীর অভিনয় করেছেন। তো এই একজন মুসলিম নৃপতি, যিনি ভারতের বলা চলে প্রথম সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে আমরা বলি নৃশংস বলি না, পাওয়ারফুলি বলি, তিনি তার চেয়ে আর আগে তার মতো এত পাওয়ারফুল নৃপতি কখনোই ভারতে মুসলিম ভারতে আসেনি। এবং তিনি পদ্মাবতী হলো রতন সেনের স্ত্রী, এবং তারা তাদের প্রতি, তার রূপের প্রতি আকৃষ্ট হয়েছে। তো এই হলো কাহিনী। কিন্তু এই কাব্যটি লিখেছেন আলাউদ্দিন খিলজিরও 200 বছর পরে একজন সুফি মুসলিম কবি, তার নাম মালিক মোহাম্মদ জাইসি। মালিক মোহাম্মদ জাইসি এই লিখলেন সুফি কাব্য, অর্থাৎ আল্লাহর প্রতি বান্দার যে প্রেম,
বা কৃষ্ণের প্রতি রাধার যে প্রেম, সেই ধারায় তিনি একটি কাব্য লিখলেন। কাব্যের নাম পদুমাবত। আর সেইটি আবার আরো 200 বছর পরে বাঙালির একজন বিখ্যাত কবি অনুবাদ করলেন, তার নাম আলাওল। তিনি পদ্মাবতী বলে 400 বছর আগে এটি অনুবাদ করলেন। ধারাবাহিকতা এখানেই শেষ নয়। আমি যে কথাটি বলার জন্য আরো বললাম, বললাম যে আলাউদ্দিন খিলজির দরবারে এমন একজন কবি ছিলেন, জগৎ বিখ্যাত কবি, এবং এখনো তিনি জগৎ বিখ্যাত, ভারত বিখ্যাত, এবং তিনি মহান কবিদের অংশে আছেন। তো সবত কারণে এটা আপনাদের কে সেই কবি? সেই কবির নাম হলো আমির খসরু। তিনি ভারতের এই কাওয়ালি, এই যে বুল্লে শাহ, এই যে আবিদা সুলতানা যে গায়, কিংবা হলো এই কাওয়ালি, এমনকি এই বাদ্যযন্ত্র, তো বাদ্যযন্ত্র ভারতে তৈরি করেছেন তো মুসলমানরা, গান কাওয়ালি তৈরি করেছেন তো মুসলমানরা, রাগ সঙ্গীত তৈরি করেছেন মুসলমানরা। তাহলে আপনাদের কেন রাগ এবং অভিমান, এই সঙ্গীত, কবিতা এবং এই বাদ্যযন্ত্রের এই অভিমানগুলি আমি আপনাদের সমাধান দিব না। আমি শুধু বলতে চাই যে এইটি একটা নানা কর্তৃপক্ষ আছে। ইসলামেরও তো একটি কর্তৃপক্ষ নেই, কারণ ইসলামে কেউ কবিতার কথা বললে বলবেন আমাদের রাসূলের তো সেই সাবায় মহল্লাকার কবিরা, হাসান বিন সাবিতের মতো কবিরা তার দরবারে ছিলেন। বলার সময় বলবেন, কিন্তু যখন আপনার কোনো কাজ করবেন তখনই বাধা হয়ে সামনে এসে দাঁড়াবেন। এখানে শেষ নয়। এবং একটা বিষয় হলো, বাঙালি মুসলমানদের প্রায় কম জানা যে এই বাংলা ভাষাটিও মুসলমানদেরই দান, অর্থাৎ মুসলমানরাই বাংলা ভাষাটি তৈরি করেছেন, অথচ বলতে চান যে এটা হিন্দুদের ভাষা, মানে বাঙালি মুসলমানরাই বলতে চান। কেন? কনফ্লিক্টটা যে জায়গাটা থেকে তৈরি হয়েছিল সেটা হলো পাল যে বংশের আমলে, মহিপাল, ধর্মপাল, গোপাল থেকে যে এই অঞ্চলে পাল শাসন ছিল, পাল শাসনটা কিছুটা হলো ওই ইন্ডিজিনাস বলা চলে, মানে এই মাটি থেকে উঠে আসা। তো মাটি থেকে উঠে আসা, এখানে একটু বুদ্ধিস্ট, তখন ফিলোসফি, ধর্ম নানা ভাবে বাড়ছিল। এখন বাড়ার ফলে যেটা হলো, এখানে এক ধরনের সাহিত্য চর্চা, এটাকে সাহিত্য বলা চলে না, তবু সাহিত্য যে বুদ্ধ আপনার মানে যেটা বৌদ্ধ রীতিনীতি, ধর্মীয় রীতিনীতি, চর্যা বিনিশ্চয়, আমাদের মানে এটাও আমাদের দেশে ছিল না। এইটা পাল দরবার নেপাল থেকে 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী আমাদের। এখন তারপরে আসলেন বল্লাল সেন সেই কর্ণাটক থেকে। তো বাংলা সাহিত্যে যারা ইতিহাস রচনা করেছেন তারাও সবাই যে হয়তো অনেকেই বুঝতে পারেননি, অনেকেই তালবাজও ছিলেন। ইতিহাস সবসময় নিজের মতো করে তৈরি করতে হয়, ইতিহাসে কোনো যে সত্যতা তাও আছে তাও না। তো তখন দেখা গেল যে সেনরা যখন আসলো, তখন সেনদের সঙ্গে কনফ্লিক্ট কার থাকে? মোগল কিংবা সিরাজউদ্দৌলার সঙ্গে, মুসলিম শাসনের সঙ্গে তো ইংরেজ শাসনের কনফ্লিক্ট। সুতরাং এই চরিত্র যতভাবে খারাপ করে বর্ণনা করা যায়, ঠিক তেমনি পালদের যাওয়ার পরে সেনরা চেষ্টা করলেন যেখানে বুদ্ধিস্ট সকল মানে ডকুমেন্টস নষ্ট করতে। তো তখন তারা অনেকেই পালিয়ে গেলেন, অনেক মঙ্ক, অনেক আশ্রম ধ্বংস করা হলো। তারপরে আসলো হলো মুসলমানরা, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। আমি বলছি না যে তিনি ভালো লোক ছিলেন, যিনি সম্রাট, যিনি শাসন করতে আসেন, তরবারি নিয়ে আসেন, তিনি তো জয় করতে আসেন, অনেক কিছু ভাঙেন করেন। এবং সেন দরবারের কবিরা ছিলেন কিন্তু যেমন বোধায়ন, জয়দেব, ধৈ, এদের বাড়ি প্রায় বাংলা এলাকায়, কিন্তু কেউ বাংলায় কবিতা লিখতেন না, কবিতা লিখতেন সংস্কৃত। তাহলে বুঝতে হবে যে সেন দরবারে কবিতা ছিল না। কিন্তু অন্যরা এই সময়কে বলছেন যে অন্ধকার যুগ। 1200 থেকে 1350 কিংবা 1338 সালে যখন
ফখরুদ্দিন মোবারক শাহ যখন স্বাধীন সুলতানি আমলের একটি পত্তন করলেন তখন, তাহলে দেখা গেল যে এই সময়টাই আসলে বাংলা চর্চা ছিল না। তাহলে বাংলা চর্চা শুরু হলো মানে যখন স্বাধীন সালতানাত শুরু হলো। তো স্বাধীন সালতানাত শুরু হলো এবং কিভাবে শুরু হলো, তারা কিন্তু এখানে যত মহাভারত রামায়ণ যত কাহিনী ছিল সংস্কৃত সেগুলিকে উৎসাহ দিতে থাকলেন। তার কারণ তারাই তো এদেশের নাগরিক, রাজা তো একা, তারা যদি ভালো না থাকে, তারা যদি তাদের ভাষায় কথা না বলে তাহলে তো হবে না। এমনকি যে গৌরাঙ্গ যে আগমন ঘটলো, আমি এর আগে এটা বললাম যে গৌরাঙ্গ কিভাবে আসলেন, যদি মুসলিম শাসন না হতো, মুসি হয়ে সুস্থি হয় কৃষ্ণ নাম জপে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর নাম বললে আর কোন সব মুসলমান এক হয়ে গেল। তার মানে যে এই একটি অবদান শুরু হয়ে গেল, বাংলা সাহিত্যের যে ব্যাপক মানে বিস্তার তৈরি হলো এবং এই বিস্তারের মধ্য দিয়ে এই বাঙালি কবিরা কি শিখেছিলেন, একটা মহা সম্মিলন শিখেছিলেন। যেমন বাঙালি মুসলমান প্রথম কবির নাম হলো শাহ মোহাম্মদ শফি। তিনি লিখছেন ইউসুফ জুলেখা। তিনি বলছেন ইয়াকুব নবী হারিয়ে গেছে, ইয়াকুব বা ইউসুফ নবী হারিয়ে গেছে, ইয়াকুব তার পিতা কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে, আর পুত্রের কষ্ট তো আলাদা। তিনি বলছেন আমি জনে জনে যাব, পুত্র ভিক্ষা মাগবো, যে ধর্ম পুত্র ভিক্ষা দেবে আমি সেই ধর্ম গ্রহণ করব। মানে এটা আমি বলছি যে মধ্যযুগে যে এই উন্নয়ন হয়েছিল বলে মজিদ মাহমুদ লিখতে পেরেছিলেন, কেনান কেনান বলে ঘুমের মধ্যে কেঁদে ওঠে নুহু, প্রভু পুত্র ডুবে যায়, অবাধ্য তবু সে পুত্র আমার, মানুষের পাশে থেকে করেছে বিদ্রোহ, সবাই জানে তোমার নৌকায় সে লেখায়নি নাম, তাই বলে তার ধান ডুবে যাবে, পর্বতের গোড়ালির মতো অহংকার নিয়ে জেগে আছে মানব সন্তান। ধান ডুবে যায় না, ধানও ডুবে যায়, নৌকাও ডুবে যায়, কিন্তু মানুষ তো থেকে যায়। সেই মানুষের জন্য, তাই না, এই যে ধরো না মধ্যযুগে তৈরি হলো আপনার মঙ্গল কাব্য, আমাকে তো এই কালে মঙ্গল কবি বলা হয়, এবং সত্যি সত্যি আমি একজন মঙ্গল কবি। কি অর্থে, যে আমি তো আসলে এই মঙ্গলের দ্বারা, মাহফুজা মঙ্গলের দ্বারা ব্রিটিশ আসার যে কাট আপ করা হয়েছিল আমাদের আদি পুরুষ থেকে, সেটাকে তো আমি একটি সংযোগও করতে চেয়েছিলাম। তো সেখানে একজন কবি হলো মনসা মঙ্গলের কবি কেতকা দাস ক্ষেমানন্দ। তিনি বেহুলার মানে আপনার যে নিশ্চিদ্র বাসর ঘরে সব যাতে তাকে কেউ কামড়াতে না পারে সাপে, তিনি সেখানে একটা কোরআন শরীফও রেখেছিলেন। কি আশ্চর্য না, কেতকা দাস ক্ষেমানন্দ একটা কোরআন শরীফ রাখছেন ওই মানে মনসার, যে এটাও তো কাজে লাগতে পারে। এটা হলো আমাদের মধ্যযুগের কবিদের মাহাত্ম্য এবং তাদের বিপ্লব, যে মানে যেসব বঙ্গের জন্ম হিংসে বঙ্গে বাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানে। তার মানেটা হলো যে এই বাধা কিন্তু কবিদের জন্য কালে কালে সব কালে আছে, কিন্তু এখনকার মতো আমাদের কবিরা এত মানে পরনির্ভর, মানে মাজা ভাঙা এবং হলো খুবই এই সামাজিক যোগাযোগের জগতে তারা তাদের কোনো নিজস্বতা কোনো জায়গা নাই। একজন কবি এখনই যদি আমি ধরেন উপদেষ্টা হই বা কোনো জায়গায় প্রধান হয়, আমার সকল বই সহ সবাই পড়ে দিতে থাকবে, কিন্তু বাংলা সাহিত্যের কোনো একটি গ্রন্থ, কোনো ভালো গ্রন্থ বাইরেও এটাই হয়েছে, সব কবি মুখ বন্ধ করে থাকবেন, কেননা এটি যেন তাদের একই সঙ্গে পরাজয় হিসাবে, সাহিত্যের ভালো কিছু করলে পরাজয়, আর সাহিত্যিক খারাপ কিছু করলে সেটা যেন সবার জয় হয়ে থাকবে। তাই এই যাত্রা যদি আমাদের থাকে তাহলে এই যাত্রার উন্নয়ন হবে না। আমরা গত অনেক দিন, যেটি সেদিন আমি ওই বলতেছিল যে আমরা একটা আমি সভাপতি ছিলাম সংস্কৃত, বাংলা সংস্কৃত আছে না, আমি মোহাম্মদ ছিলেন, তো বলছিলেন যে এটা তো আমরা তো একটা হতাশাজনক সময় যাচ্ছি এবং একটা দীর্ঘদিন একটা হতাশার মধ্যে দিয়ে গিয়েছি বিগত অন্তত 3টা নির্বাচনের সময়, যাতে সরকারের
অংশগ্রহণ ছিল না এবং এখনো। তো আমি এখানে বললাম দুইটা কথা। এটা তো ওই আমাদের মাসুদুল্লাহ কাসেম, যিনি ইংরেজি সাহিত্য নিয়ে কাজ করেন, ভালো অনেক অনেক অনুবাদ আছেন। তো তিনি জানেন যে চার্লস ডিকেন্স যখন টেলস অফ টু সিটিজ লিখলেন, তো তখন তিনি এইগুলিকে বর্ণনা করেছেন, ইট ইজ দ্য টাইম অফ বেস্ট অফ টাইম, ইট ইজ ওয়েস্ট অফ টাইম। তো যাই হোক, আমি সেটা হচ্ছে বললাম যে এই শব্দটি বলার জন্য বলছি। তো অরহান পামুকের একটা উপন্যাস আছে, নাম হলো ওইটা হলো ইস্তাম্বুল ইতিহাস বা ইস্তাম্বুল নিয়ে। তো তিনি ওখানে বলছেন যে ইস্তাম্বুলে যখন খলিফাদের পতন ঘটলো বা তখন নিঃসন্দেহে তার্কিশরা খুবই খারাপ একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। তো সেই সময়কে অনেক শব্দ দিয়ে, আসলে কোনো শব্দ দিয়ে ধরা যাচ্ছিল না এই শব্দটা সঠিক শব্দ। তো তখন তিনি বলছেন যে এর সমানের একটি শব্দ আছে, সেটির নাম হলো আরবিতে, এটার নাম হলো হুজুন। আর এই হুজুন শব্দটি খুবই মারাত্মক এবং আমার মনে হলো যে যথার্থ ভাবে তিনি বলেছেন। সেটা হলো যখন আমাদের প্রফেটকে মানে মাউন্ট আবুতে বন্দি করে রাখা হলো, তার সকল কিছু নিয়ে, যে 2.5 বছর খাদ্য নাই, যোগাযোগ নাই, কি হবে কেউ জানে না। একটি লড়াইটা কেমন, আপনারা শুধু লড়াই যাবে দেখেন, ধর্ম কিছু একটা জাতীয় লড়াই, একজন লোক একটা কিছু করবেন ধরেন, তিনি তাকে সব আরবরা পাওয়ারফুল লোকজন সব একটা পাহাড়ে বন্দি করে ফেললেন। তাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে পারবে না, খাবার দিতে পারবে না, কথা বলতে পারবে না, বিয়ে দিতে পারবে না। তো এখন এই হতাশাকে বলছেন যেটা হলো হুজুন। তো এই হুজুন আমরা অনেক সময় যদি পার করি জাতি হিসাবে, এবং এই হুজুন সবসময় আসে, সেটা হলো একটা মানে ওই সিন্ধি এক উপন্যাসিক, আপনি পড়তেও পারেন, বিশেষ করে দেবেশ রায় আজও নামে একটা উপন্যাস, আশ্রয় নামে একটা উপন্যাস অনুবাদ করেছে, আপনার পশ্চিমবঙ্গ সাহিত্য কোষ থেকে বেরিয়েছে, তাই না? তো তিনি বলছেন ওখানে যে এই উপন্যাসিক এটার নাম দিয়েছেন আজও। তো আজও এই শব্দটির কোনো বাংলা করার মতো কোনো উপায় নাই, আমরা আশ্রয় রেখেছি, কিন্তু এটার নাম আশ্রয় হবে না, কারণ এটার সঙ্গে হতাশা মিশবে। তার কারণ হলো যে আপনার চিন্তা করে দেখেন, 1947 সালে যখন এই দেশ কোনো কিছু ছাড়া, ভারত পাকিস্তান শুধু হিন্দু মুসলিমের ভিত্তিতে ভাগ হয়েছিল, এই কথাটা যদি একবার ভাবতে থাকেন, আমরা তো 71 দেখেছি, এই বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল, আমাদের বাড়িঘরও কিন্তু পুড়িয়ে দিয়েছিল, আমাদের বাড়িতে মিলিটারি বাড়ি ছিল, মুক্তিযোদ্ধার ক্যাম্প ছিল। আমি শুধু বলছি যে এইটা যদি ভাবেন, তাহলে এই পুরানো থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত সব কিন্তু এই 47-এর ফল, যে ঘূর্ণন এখনো থামেনি। একজন লোককে কোথায় তার বাড়ি, কোথায় তাকে একদিনে চলে যেতে হচ্ছে, ট্রাকে বোঝাই করে তাকে জাহাজে তুলে দেওয়া হচ্ছে, তারপরে কোথায় কে পড়ে রলো। এই যে জায়গাটা, কি শব্দ দিয়ে আপনারা তৈরি করবেন? এটা কে ধরতে পারে কবি ছাড়া? এটা কে ধরতে পারে উপন্যাসিক ছাড়া? এটা কে ধরতে পারে একজন মানে খুবই হৃদয়বাদী একজন মানুষ ছাড়া? কার পক্ষে এইসব এইটা কে এই ইতিহাস রচনা করবেন? একজন অফিসিয়াল ইতিহাসবিদ, তার পক্ষে তো সম্ভব নয়, কারণ সে তো আর এই ইতিহাস লেখে রাজার দরবারে বসে, অন্য রাজা বলতে বলে অমুককে মেরেছিল তমুককে মেরেছিল, সেই না, কত লোক মরেছিল তাদের ইতিহাসকে বলবে, মানে যেটা হলো মানে গড অফ স্মল থিংস, মানে এত সব তুচ্ছদের ঈশ্বর আমাদের তৈরি করা দরকার কবি সাহিত্যিকদের, সেটি হলো বড় কথা। আমি দেখছি যে আমি সময় কাটাতে পেরেছি, একটা লম্বা সময় বলেছি। আমি শুধু কনক্লুড করি যে আমরা প্রায়ই আসি, একসঙ্গে বসি,
কথা বলি, আমাদের মধ্যে আনন্দ তৈরি হয়। সবাই একইভাবে লিখবেন তা না, কিন্তু একটি কথা বলাই যায় যে আমরা যেই পথে নেমেছি, এই যে ঢাকা থেকে এসেছেন, এই যে দিনাজপুর থেকে এসেছেন, দিনাজপুর কি এখানে কেউ যদি যেয়ে থাকে, তারপরে কোথাও থেকে এসেছেন, এই রাস্তাটা কিসের রাস্তা? এটা কি মক্কা শরীফের রাস্তা, নাকি এটা কি গৌরাঙ্গের রাস্তা, না এটি কি এর রাস্তা? আমি বলছি যে এমন একটা কিছু অদৃশ্য কিছু আপনাদের মনের মধ্যে আছে, যেটাকে আপনারা সামনে স্থাপন করেছেন, এবং তার জন্য আপনারা পর্যটন বা পরিব্রাজ্য গ্রহণ করেছেন। যার জন্য পরিবর্যা গ্রহণ করেছেন, এখন যদি উমরা করতে যায় বারবার ছবি তুলে তুলে চারদিক থেকে আপনারা পাঠান, তাহলে পরিবর্যা ক্ষতিগ্রস্ত হয় না? আপনি যাবেন, গোপনে যাবেন, গোপনে আসবেন, আল্লাহর কাছে কাঁদবেন, দৌড়াদৌড়ি করবেন, তাহলে তো আপনার সত্যিকারের কিছু অর্জন হতে পারে। তেমনি এখানে যে অদৃশ্য একটা সেন্টার পয়েন্টের জন্য আপনারা এসেছেন, সেই জায়গার জন্য সময়কে আরো ব্যয় করা, আরো সাধনা করা, অর্থাৎ তার নাম লেখা, তার নাম অনুভব, তার নাম অনেক কিছু। আজকে আমাদের রূপ ভাই বিশেষ করে আমাদের এই পরিবেশ নিয়ে কথা বললেন। গতকাল এখানে বাচ্চাদের একটা অনুষ্ঠান ছিল, তো আমি তাকে বললাম বাচ্চাদের যে আল্লাহ তো আদম হাওয়াকে পাঠিয়েছিলেন, তার আগে কি পাঠিয়েছিলেন? তো এখন কেউ হয়তো ছাত্র বলে, কেউ বলে ফেরেশতা পাঠিয়েছিলেন, কেউ বলে এই পাঠিয়েছিলেন। আদম হাওয়াকে যে বাংলাদেশে পাঠালেন পৃথিবীতে, তার আগে কি পাঠিয়েছিলেন? তার আগে পাঠিয়েছেন হাজার হাজার বছর ধরে বৃক্ষ পাঠিয়েছেন, শ্যাওলা পাঠিয়েছেন, তারপরে তৈরি খাদ্য তৈরি করেছেন, মানে অক্সিজেন তৈরি করেছেন, কার্বন তৈরি করেছেন। আগে তো মানুষ বসবাস করতে পারে সেইভাবে তো আগে তৈরি করতে হয়েছে হাজার হাজার বছর ধরে। তাহলে কিসের দ্বারা আমরা এখানে আছি? আজকে সারা পৃথিবী ব্যাপী আমরা সবাই বাস্তুতন্ত্রকে ধ্বংস করে যাচ্ছি। যেমন হলো এই ঘরটা বাস্তুতন্ত্রের বিরুদ্ধে, এই এটা বাস্তুতন্ত্রের বিরুদ্ধে। আগে আমরা যারা গ্রামে বাস করেছি দেখেছেন যে আপনার উঠানে ঘরের মধ্যে ঘুগরি পোকা, তারপরে হলো আপনার ফড়িং, তারপর ইঁদুর, তেলাপোকা, আপনার সাপ, সবাইকে নিয়েই আমরা বসবাস করছি এবং সবাই পরিবেশের জন্য অপরিহার্য। এমনকি আমরা যে দাঁড়িয়ে আছি, এই আমাদের ভেতরে এবং বাইরে বলা হয় 700 into 700 trillion, না 700 trillion into 700 trillion পরজীবী এবং অণুজীবী এবং অদৃশ্য জীব আছে, যার কারণে আমরা দাঁড়িয়ে থাকতে পারি, বসে থাকতে পারি, কথা বলতে পারি। এটা শুধু আমাদের শরীরের কারণে নয়, অর্থাৎ এত এই অদৃশ্য জিনরা আমাদের ধরে রেখেছে। এই জিনদেরও আমাদের লালন পালন করতে হবে, না হলে মানুষের জগৎ, পৃথিবী, আমরা সহানুভূতিশীল হতে পারবো না। বলাই গল্পের কথা আমাদের রফিকুর রশিদ ভাই বললেন, তো বলাই এটা খুব ভাবা যায়। আজ থেকে ধরেন 100 বছরেরও বেশি আগে রবীন্দ্রনাথ লিখেছেন, তখন তো এত সংকট ছিল না। রবীন্দ্রনাথ 90 বছর আগে একটি পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ লিখেছেন, নাম হলো বৃক্ষ বন্দনা। এই বৃক্ষ বন্দনার মতো কাব্যগ্রন্থ তো আগে পরেও লেখা হয়নি কখনো। আমি একটা বই করেছিলাম বৃক্ষ ভালোবাসার কবিতা, এটা 2000 সালে প্রকাশিত হয়েছিল। তো সেই বিষয় হলো যে এই বৃক্ষ নিয়ে, ভালোবাসা নিয়ে, বা গাছ জীবন নিয়ে, বা এই যে আমাদের যে যাত্রা যেন একই সঙ্গে আমাদের কথার মধ্যেই না থাকে, কাজের মধ্যেই থাকুক। আর হলো যে এই যে চর নিকেতন বলি, চরগড় গড়ি বলি, এখানে আছেন, এটা একটা অনেকটা পাবলিক প্লেস। আপনি আজকে এটার অংশ, যখন যে আসবে সেটাই এটার অংশ। এটা আমারও অনেক বয়স হয়ে গেছে, আমরাও থাকবো না অল্প দিনে, যে এটা ব্যবহার না করতে পারলে তার না। সুতরাং এইটি ভাবার কোনো কারণ নাই যে এটি মজিদ মাহমুদ করেছে। এটি সবার জন্য, মানে এইসব চিন্তাশীল মানুষজনের জন্য এটা একটা বিশ্ব কুটির, এটার নামও কিন্তু বিশ্ব কুটির।
অতএব আমি এই আয়োজনের জন্য শিল্পীকে আবারও মানে অভিনন্দন জানাই। প্রকৃতপক্ষে আমি সবাইকে বলি যে আমি আসলে শিল্পীর পিছনে কোনো রকমই অর্থ মানে দর্শন চিন্তা উৎসাহ কোনোটাই দিইনি, বরং উল্টাই দিই। তার কারণ ও নিজেই যথেষ্ট রকম একজন সাহসী এবং সংগঠক, এবং সবসময় করে আসছে, এবং এই 15 বছর ধরে এটা করে আসছে। এবং আমি আশা করি আপনারা শিল্পীর হাতকে আরো শক্তিশালী শিল্পময় করবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের উদ্বোধক কবি মজিদ মাহমুদ আপনাকে।